বিয়ের প্রথম রাতেই শুনলাম আমার স্বামী একজন ধর্ষক। সবাই ফিস ফিস করে কি যেন বলাবলি করছে, অনেকে কানাকানি করছে। আমি প্রথমে কিছু বুঝতে পারিনি। একটা বাচ্চা এসে বলল, মুরাদ মামাকে ধরে নিয়ে যেতে পুলিশ এসেছে। মুরাদ আমার সদ্য বিয়ে করা স্বামী। আমার ভয় ভয় করতে লাগলো। বাবা এ কোন ছেলের সাথে বিয়ে দিল আমার। ছোটবেলায় মাকে হারিয়েছি। বাবাই আমাকে অনেক আদরে বড় করে তুলেছে। কলেজে পড়ার সময় একটা ছেলেকে ভালো লাগে, নাম কায়েস। সেও আমাকে পছন্দ করতো। একদিন কায়েস আমাকে অনেকগুলো গোলাপ দিয়ে প্রপোজ করলো। আমিও রাজি হয়ে গেলাম। ও আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু একটাই সমস্যা, ও বেকার আর আমাদের থেকে একটু গরিব। বাবাকে জানানোর পর বাবা খুব রাগ হলো আমার সাথে। আমাকে ওর সাথে বিয়ে দিবেই না। আমিও জিদ করলাম আমি কায়েসকেই বিয়ে করব। কিছুদিন পর আমার এক ফুপি আসলো আমাদের বাসায়। ওনার কাছে শুনলাম আমার বাবা আর দ্বিতীয় বিয়ে করে নাই, শুধু আমার জন্য। আমার কষ্ট হবে, সৎ মা জ্বালাতন করবে, তাই কোনো দিক কোনো দিক না চিন্তা করে সিদ্ধান্ত নিলাম বাবাকে কষ্ট দেওয়া যাবে না। উনি যেই ছেলেকে পছন্দ করেছেন তাকেই বিয়ে করব। কায়েসকে জানাতে গেলাম। ও ভীষণ কষ্ট পেয়েছে, খুব রাগ করলো আমার উপর, অনেকগুলো চর মারল, বেঈমান বলল। আমি কিছুই মনে করলাম না, কারণ একটা সত্যিকারের প্রেমিক প্রেমিকার অন্যথায় বিয়ের সময় এরকম করবেই, এটাই স্বাভাবিক। কিন্তু ওর ভালোবাসা আজ আমার কাছে বাবার বন্ধনের কাছে তুচ্ছ মনে হচ্ছে। চলে আসার সময় কায়েস আমাকে টান দিয়ে জড়িয়ে ধরে অনেক কাঁদছিল আর বলছিল, তোমাকে ছাড়া আমি কেমন করে বাঁচবো। অনেক কাঁদলো কায়েস, কিন্তু আমার কিছুই করার ছিল না। আমি পারবো না বাবাকে দুঃখ দুঃখ দিতে। আমারও অনেক কষ্ট হচ্ছিল, তাও পেছন দিকে না তাকিয়ে চলে আসলাম শেষ দেখা করে। আমি বাবাকে এসে বললাম, তুমি যাকে বলবে তাকেই আমি বিয়ে করব, আর দেখার প্রয়োজনও নেই। কিন্তু বাবা, এ কেমন দুশ্চরিত্র ছেলে। ঠিক করলো, বড় লোকের ছেলেরা এমন দু একটা ঘটনা করেই থাকে। কিন্তু আজ হয়তো শক্ত কোনো প্রমাণ পেয়েছে, তাই পুলিশ এসেছে। রাত 10টা বাজে, এখনো পুলিশ যায়নি। ওকে নিয়েই যাবে। আমার শ্বশুর এখানে ফোন করছে, ওখানে ফোন করছে, তাই দেরি হচ্ছে। কিছুক্ষণ পর আমার শাশুড়ির কান্নার শব্দ পেলাম। আমি না গেলে খারাপ দেখায়, তাই গিয়ে ধরলাম। বললাম, কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। কেমন করে সহ্য করি বলো মা। আজ আমার ছেলেটার জীবনের বিশেষ একটা দিন, কিন্তু আজই আমার নিরপরাধ মুরাদকে নিয়ে ধরে নিয়ে গেল। আমি মনে মনে বললাম, ইস, নিরপরাধ ছেলে, অপরাধ না করলে কেন পুলিশ নিয়ে যাবে। আমার শ্বশুর বলল, কেউ কাঁদবে না, একটা রাত আমাকে সময় দাও, কাল সকালে দেখব কে আমার ছেলেকে আটকিয়ে রাখে। আমি আমার শাশুড়ির রুমে ঘুমালাম। মনে মনে বললাম, বাবা বড় লোক, নামি দামি ফ্যামিলিতে বিয়ে দিলে এখন দেখো, বোঝো। তারপরও বলবো, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তবে মুরাদকে এখনো দেখিনি পুরোপুরি, অল্প অল্প দেখেছি বিয়ের সময়। এখন ভাবতে ভাবতে ঘুম এসে পড়ল। সকালে উঠে ফ্রেশ হয়ে আমার রুমে গেলাম, মানে আমাদের বাসর ঘর যেটা গিয়ে দেখলাম একজন লোক শুয়ে আছে। আমি চিৎকার দিয়ে বললাম, আরে আপনি কে? লোকটি আমার ইশারা দিয়ে বলল, চুপ করুন, আমাকে চিনতে পারছেন না? আমি মুরাদ। আমি না আপনি না থানায় ছিলেন, এখানে কেমন করে? জামিনে ছাড়া পেয়েছি। আমি ভাবলাম বাবার টাকা আছে, তো অপরাধ করেও ছাড়া পেয়ে যায়। মুরাদ আমার সামনে হাঁটু গেড়ে বসে আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বলল, দেখো, তুমি আমার স্ত্রী, তোমাকে বলি, আমি পুরোপুরি নির্দোষ। এই ঘটনার কিছুই আমি জানি না। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। তুমি আমাকে বিশ্বাস করো, আর কারোর বিশ্বাসের দরকার নেই আমার। দেখুন, আমি আপনাকে কদিন যাবৎ চিনি বলেন? বাবার পছন্দের বিয়ে হয়েছে আমার, তারপরও আপনি আমার স্বামী। একসাথে থাকতে গেলে বিশ্বাস করতেই হবে। সত্যি করে বলুন তো, আপনি কি আসলে নির্দোষ? হ্যাঁ, আমি সম্পূর্ণ নির্দোষ। আমি এখনও জানি না কাকে বা কোন মেয়েকে ধর্ষণ করলাম, মেয়েটি দেখতে কেমন। আচ্ছা ঠিক আছে, তা দেখা যাবে। আপনি ফ্রেশ হয়ে আসুন। নিশ্চয়ই রাতে ঘুমাতে পারেননি, কিছু খেয়ে ঘুমিয়ে পড়ুন, ওসব পরে দেখা যাবে। উনি খেয়ে একটা ঘুম দিলেন।
বিকেল হয়ে গেল, এখনো ঘুম ভাঙছে না। আমি রুমে এসে মুরাদের ঘুমন্ত মুখটা দেখছিলাম। কি নিষ্পাপ চেহারা! এই সুন্দর মুখটা দেখে মনেই হচ্ছে না ও একটা মেয়ের ক্ষতি করতে পারে। আমি আবার ফোনটা হাতে নিলাম, ডাটা অন করতেই দেখলাম অনেকগুলো মেসেজ। আপনার স্বামীর চরিত্র কেমন দেখতে চান? মেসেঞ্জার চালু করুন, ভিডিওটা দেখে নিন। আমি তাড়াতাড়ি মেসেঞ্জারে ঢুকলাম, মেসেজ রিকোয়েস্ট দেখলাম, একটা ভিডিও অন করলাম। দেখে আমার মাথা ঘুরে গেল। একটা মেয়ের সাথে জোরাজুরি করছে 4জন পুরুষ। আমি শুধু দোয়া করতে থাকলাম, আল্লাহ এর মধ্যে যেন মুরাদ না থাকে। ভালোভাবে খেয়াল করে দেখলাম মুরাদের মতো একজনকে। ভিডিওটা ছিল 2 মিনিটের, তাই সব কিছু সঠিকভাবে বোঝা গেল না। আমি মেসেজের রিপ্লাই দিলাম, আপনি কে? কোনো উত্তর আসলো না, তবে ঘটনা কিছুটা সত্য মনে হলো। ইতিমধ্যে মুরাদ উঠে গেল, কেমন যেন ঝিমুচ্ছে। আমি ভিডিওর কথা কিছুই বললাম না, কারণ মিথ্যে হলে পরে আমাকেই দোষারোপ করবে যে আমি এসবের সাথে জড়িত। আমি বললাম, আচ্ছা আপনাকে থানায় ধরে নিয়ে গেল, জামিনে ছাড়া পেয়েছেন, কোনো টেনশন নাই। আপনি কিভাবে এত ঘুমালেন? হ্যাঁ, এসব ঘটনা আগেও ঘটেছে নিশ্চয়ই, তাই কোনো চিন্তা নেই, তাই তো? মুরাদ বলল, তুমি আমাকে বিশ্বাস করবে না জানতাম, কারণ তুমি আমাকে চেনোই কতদিন ধরে, আমার সম্পর্কে জানোই কতটুকু। তুমি বিশ্বাস করো আর নাই করো, আমি সম্পূর্ণ নির্দোষ একটা। এটা এতদিন তুমি একদিন তুমি জানবেই। মুরাদ রাগ করে রুম থেকে চলে গেল। আমি ভাবতে থাকলাম, কে ওই ভিডিও পাঠালো, সত্য নাকি মিথ্যা? এটা আমাকে জানতেই হবে। সেদিন রাতে মুরাদ অনেক রাত করে বাড়ি ফিরল। আমি বললাম, সবসময় এত রাত করে বাড়ি ফেরেন নাকি? না, তবে এখন থেকে বেশি রাত করেই ফিরব। সবাই আমাকে অবিশ্বাসের নজরে দেখে, ভালো হয়ে আমার লাভ কি? আমি কিছু না বলেই শুয়ে পড়লাম। সকালে উঠে দেখলাম মুরাদ নেই, কোথায় কোথায় যেন গেছে। মা বলল, ওর মনটা ভালো নেই জানিস। মা, আমার ছেলে ছোটবেলা থেকেই শান্তশিষ্ট ছিল, ওর চরিত্র খুব ভালো। একদিন একটা মেয়ের সাথে রিলেশন করেনি, কিন্তু কোন কারণে আমার ছেলের উপরে এই অশান্তি নেমে আসলো বুঝলাম না। কিছুক্ষণ পরে মুরাদ তাড়াতাড়ি করে বাসায় আসলো, বলল, মা, ওই মেয়ের নাম ঠিকানা পেয়ে গেছি, তাড়াতাড়ি নাস্তা দাও, যাবো ওই মেয়ের বাসায়, আমি যে নির্দোষ তা প্রমাণ করবই। তখনই আমার ফোনে আরেকটা মেসেজ আসলো, আপনার স্বামীকে আটকান, সে আজ বাইরে গেলেই তার ক্ষতি হবে, অনেক বড় ধরনের ক্ষতি। আমার বুঝতে বাকি রইল না এসব আমার বা ওর পরিচিত কেই করছে, কিন্তু ওই ভিডিওটা সেখানে মুরাদের মতো লোকটা। উফ, আমি আর ভাবতে পারছি না কোনটা সত্য আর কোনটা মিথ্যে, বুঝে উঠতে পারছি না। তবে এটুকু বিশ্বাস হচ্ছে যে চরিত্রহীন নয়, কারণ 2 দিন তার সাথে আছি। সে খারাপ হলে আমি তার ঘরের বউ, জোর জবরদস্তি সে আমার সাথে করতে পারতো। মুরাদ রওনা হচ্ছিল। আমি বললাম, আমি যাব আপনার সাথে। তুমি কি জন্য যাবে? হ্যাঁ, আমার যেতে হবে, আমি যাবই। আচ্ছা, এত জেদ করছো কেন? চলো। আমরা গাড়ি করে ওই ঠিকানা মতো চললাম। গাড়ি থামলো একটা চায়ের দোকানের সামনে। মুরাদ কার নাম যেন বলল। গাড়ি আবার চলতে লাগলো। একটা টিন শেড বাড়ির সামনে গিয়ে গাড়ি থামলো। আমরা নামলাম গাড়ি থেকে, আস্তে আস্তে বাড়ির ভেতরে ঢুকে গেলাম। মৃদু একটা হাসির শব্দ শুনতে পেলাম। ভেতরে যাব এমন সময় যা দেখলাম, মনে মনে বললাম, এত বড় প্রতারণা করতে পারলে। আমি তাকিয়ে দেখলাম রুমের মধ্যে 7-8 জন লোক হাসাহাসি করছে। আমি মুরাদকে বললাম, এ কোথায় আসলাম আমরা? কোনো মেয়েকে দেখা যাচ্ছে না। ও বলল, ঠিক জায়গায় এসেছি আমরা। আমার হাত ধরে বলল, দেখো, আমি তোমাকে মিথ্যে বলেছি। আসলে এই কেস থেকে বাঁচার জন্য ওরা তোমাকে এখানে নিয়ে আসতে বলেছে, তাই বাধ্য হয়েই তোমাকে নিয়ে আসলাম। সব সাজানো ছিল, তোমার ফোনে মেসেজ বা ভিডিও সব ওদের কথা মতো করেছি। এই কেসে আমি নির্দোষ, কিন্তু ওরা এমনভাবে প্রমাণ জোগাড় করেছে যে আমার বাঁচার কোনো উপায় নেই। আজ সকালে খুব ভোরে একটা ফোনের রিং বাজায়, আমার ঘুম ভেঙে যায়। ফোনে একটা জায়গায় যেতে বলল, আমি গেলাম। ওরা শর্ত দিল শুনে আমি প্রথমে রাজি হইনি, তারপর ভেবে চিন্তে রাজি হয়ে গেলাম। মায়ের সামনে বললাম যে ওই মেয়ের সাথে দেখা করতে যাব, তারপর আর কিছু বলার আগেই তুমি রাজি হয়ে গেলে। তাই শর্ত মেনে নিয়ে আমি আমার জীবন ও ফাঁসির আদেশ থেকে বাঁচতে ওদের কাছে হেরে গেলাম, আর তোমার কাছেও। আমাকে ক্ষমা করে দিও।
এই কথা বলে মুরাদ চলে গেল। আমি অনেক কাকুতি মিনতি করলাম, কোনো কথাই শুনলো না। মুরাদ গাড়ি চালিয়ে চলে গেল। একটিবার আমার কথা ভাবলো না। আমার খুব ভয় করছে, কতগুলো পুরুষ লোক এখানে, আর আমার বাবাকেও জানাতে পারছি না। ফোনটা হয়তো গাড়িতে ফেলে এসেছি। কোন জায়গায় ফেসে গেলাম আমি বুঝলাম না। একটা লোক হাসতে হাসতে আমার কাছে আসলো। আমাকে বলল, কেমন স্বামী তোর দেখলি, তোকে রেখে চলে গেল। আমার শরীরের কাছে এগুতে লাগলো। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম। আর কিছু বলতে পারবো না, আমার মনে নেই। 3 বছর পর আমি একটা মার্কেটে এসেছি আমার ছোট্ট সোনামণির জন্য ড্রেস কিনতে। পাশেই দেখলাম মুরাদ। আমাকে দেখে চিনতে পেরে আমার দিকে কথা বলতে চাইছে। আমি তাড়াতাড়ি হাঁটা শুরু করলাম। ওই বেঈমান প্রতারকের সাথে কোনো কথা আমার থাকতে পারে না। আমি জোরে জোরে হেঁটে চলেছি। পেছন দেখছি মুরাদ। আমি রাস্তা পার হতে লাগলাম। চলে আসলাম রাস্তার অন্য সাইডে। এ পাশে এসেই চিৎকার শুনতে পেলাম। মুরাদ আমার দিকে লক্ষ্য করে রাস্তা পার হওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে, রাস্তায় পড়ে আছে আহতভাবে। আমি চলে আসতে চাইলাম, কিন্তু মানবতার খাতিরে দাঁড়িয়ে গেলাম। একটা সিএনজি ডেকে হসপিটালে নিয়ে গেলাম। শরীরের অনেক জায়গায় ছিলে গেছে। মুরাদ বেহুশ, তবে একটু সুস্থ। আমি ডাক্তারের সাথে কথা বলে চলে আসতে লাগলাম। এমন সময় মুরাদের ডাক শুনে থামলাম। প্লিজ আয়শা, আমার একটা কথা শোনো। জানি আমার ক্ষমা নেই, তবুও তুমি কেমন আছো তাই বলে যাও। তুমি জানো, সেদিন আমি কয়েক মিনিট পরেই ফিরে গিয়েছিলাম, কিন্তু ওখানে আর কাউকে পাইনি। এরপর তোমার কত খোঁজ করেছি, তোমার বাবার কাছে গিয়েছি। উনি আমার সব কথা শুনে আমাকে পুলিশের কাছে দিয়ে দিয়েছে। দেখো, যেই শাস্তির হাত থেকে বাঁচার জন্য তোমাকে ব্যবহার করেছি, সেই শাস্তি আমার পিছু ছাড়েনি। আমি বললাম, দেখেন, একটা মেয়ের বিয়ে দিলে তার বাবা মা সব দায়িত্ব ওই মেয়ের স্বামীর উপর বিশ্বাস করে দিয়ে দেয়। কিন্তু আপনি সেটা বুঝবেন না, কারণ আপনি একজন অমানুষ। আমার কথা দেখেন, যা করেছেন, তারপরও আমি আপনাকে রাস্তায় ফেলে আসতে পারিনি। এর মধ্যে ফোন আসলো। হ্যালো, এই তুমি কোথায়? হসপিটালে। কার কি হয়েছে? বাবু কোথায়? এত চিন্তা করো না বাবু, আমরা দুজনেই ঠিক আছি। একটা পুরনো ক্ষত সামনে এসেছে, বাসায় এসে বলছি। ফোন রেখে আমি বললাম, ভালো থাকবেন, আসি। সামনে আগাবো। মুরাদ আমার পা ধরে আছে। প্লিজ আয়শা, বলো সেদিন কি হয়েছিল, কিভাবে রক্ষা পেলে ওদের কাছ থেকে? আর এই বেবিটা তোমার, তাই না? সব বলো। আমি না শোনা পর্যন্ত নিজেকে মাফ করতে পারবো না। কি শুনতে চান আপনি? এক সদ্য বিবাহিত স্ত্রী, যে কিনা তার স্বামীকে বিশ্বাস করে পা বাড়িয়েছিল, আর সেই স্বামী ওই স্ত্রীকেই হায়নাদের কাছে ফেলে আসলো। এই ঘটনা যেন আর কোনো নারীর সাথে না ঘটে, আমি তাই চাই। আমার জীবনটা আপনি ধ্বংস করে দিয়েছেন, এখন আবার সেই কাহিনী শুনতে চাইছেন? প্লিজ বলো না, না হলে তোমার পা ছাড়বো না। পা ছাড়ুন বলছিলে বলছি। সেদিন আপনাকে অনেক পিছু ডাকার পরেও আপনি আসেননি। ওই ছেলেগুলো আমার কাছে আসতে লাগলো। আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। ছেলেগুলো ভয় পেয়ে আমার পেটে ছুরি ঢুকিয়ে দিল। আমি একটু একটু হুঁশ থাকতে শুনেছি, ওরা আপনার বাবার সাথে শত্রুতার কারণে এমন করেছে, যাতে আপনাদের ফ্যামিলির বদনাম হয়। আমি কত সময় ওই রুমে ছিলাম আমি জানি না। চোখ মেলে দেখলাম আমি হসপিটালে। উঠতে গিয়ে দেখি পেটে ব্যান্ডেজ করা। আমি চিৎকার দিয়ে বললাম, আমি এখানে কেন? কি হয়েছে আমার? একটা লোক বলল, থামুন, আপনাকে ছুরিয়াঘাত করা হয়েছে। এখন বলুন তো, কে বা কারা এমন করেছে? তখন আমার সব মনে পড়ে গেল। ওই লোকটি বলল, আমি ওই ছেলেগুলোকে দৌড়ে যেতে দেখলাম। তারপর ওই রুমে গিয়ে দেখলাম আপনি পড়ে আছেন, অনেক রক্ত ঝরছে। তাড়াতাড়ি আপনাকে হসপিটালে নিয়ে আসলাম। ওই লোকটির নাম রায়হান সাহেব। উনি ওই শয়তানগুলোকে পুলিশে দিয়েছে। উনি আপনার মতো কাপুরুষ ছিলেন না। এটা তুমি ঠিক বলেছ, আমি একটা কাপুরুষ, তাই তো আমার জীবনের এই অবস্থা। ও পরে ও পরে কি হলো? আমার সব মনে পড়েছিল, তাও মিথ্যা বলেছিলাম যে কিছুই মনে নেই আমার। রায়হান আমাকে তাদের বাড়িতে নিয়ে গেল। গিয়ে দেখলাম একটা ছোট্ট শিশু কান্না করছে। মেয়ে বিবিটা এত সুন্দর, কোলে না নিয়ে থাকতে পারলাম না। কাজের লোকের কাছে শুনতে পেলাম অনেক সুন্দর সংসার ছিল রায়হান সাহেবের, কিন্তু তার স্ত্রীর ক্যান্সার হয়,
তাই এই বাচ্চাটি জন্মের 9 মাসের মাথায় উনি মারা যায়। ওসব ঘটনা শুনে মেয়েটিকে শক্ত করে বুকে জড়িয়ে নিলাম। মেয়েটির নাম রুহি। আস্তে আস্তে রুহি 3.5 বছর হলো কথা শি- কথা শিখেছে। একদিন রুহি বলল, মামনি, তুমি বাবার সাথে ঘুমাও না কেন? সেদিন রায়হান সাহেব ওকে একটা চড় মারল। মেয়েটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল। আমি রুহিকে শুইয়ে দিয়েই বারান্দায় দাঁড়িয়ে আছি আর ভাবছি, জীবন আজ কোথায় নিয়ে এসেছে আমাকে। কেন এত মায়ে জড়িয়ে গেলাম। এর মধ্যেই দেখলাম রায়হান এসে দাঁড়িয়েছে। সে বলল, আপনি রুহির কথায় কিছু মনে করেননি তো? আরে না, কি বলেন? আপনার বাসায় আশ্রিতা, আমি কি মনে করব? কিন্তু মা মরা মেয়েকে এভাবে মারা ঠিক উচিত হয়নি। ও বোঝ হবার পর থেকে যা দেখছে, ও আমার মায়ের মতোই, আমাকে মায়ের মতোই ভাবে, তাই হয়তো বলেছে। কিন্তু আমি তোর মা নই। তাহলে আপনি কি হবেন রুহির মা? কি বলছেন? সত্যি বলছেন? আমি যে রুহির মায়া এমনভাবে আটকে পড়েছি, শুধু ভাবতাম কতদিন আর আপনার বাসায় থাকবো। একদিন তো চলে যেতেই হবে। আজ শান্তি পেলাম যে রুহিকে ছেড়ে যেতে হবে না আমার। আপনি এটা ভাবতেন, আর আমি ভয়ে ভয়ে ছিলাম যে আপনি ভাববেন অসহায় মেয়েটিকে সাহায্য করে এখন আবার প্রতিদান চাইছে, বিয়ের প্রস্তাব দিচ্ছে। ছি ছি, এমন বলছেন এসব? এসব কিছুই ভাবিনি আর ভাববও না। তবে বিয়ের আগে কিছু সত্যি জেনে নেওয়া আপনার দরকার। আমার সব ঘটনা তাকে বললাম, সবই শুনলাম। আপনার বাবাকে খবর দিই। না, আমি আর ওই পৃথিবীতে ফিরে যেতে চাই না। তবে আপনিও একটা সত্যি জেনে নিন, আপনি কোনোদিন মা হতে পারবেন না। কেন? আর আপনি কি করে জানলেন? সেই ছুরির আঘাতে আপনার জরায়ুতে অনেক ক্ষত হয়, বাচ্চার সম্ভাবনা ছিল কম। ডাক্তার এসে আমাকে বলল, আমি বললাম বেঁচে থাকাটা অনেক জরুরি, তাই অপারেশন করে আপনার জরায়ু কেটে ফেলা হয়েছে। ও আচ্ছা, যা হওয়ার ভালোই হয়েছে। রুহির মা হয়ে থাকতে পারলেই হলো। পরের দিন সকালে রুহি ঘুম থেকে উঠে ওর বাবার সাথে কথা বলছে না। রুহিকে কোলে নিয়ে রায়হান বলল, রুহি আর রাগ করে না, থেকো না। আজ থেকে মামুনি আমাদের সাথেই ঘুমাবে। আমি একটু লজ্জা পেলাম। বিয়ে হয়ে গেল, স্বামী সন্তান নিয়ে সব মিলিয়ে অনেক ভালো আছি। না চাইতে অনেক কিছু পেয়েছি। তবে কায়েসকে কষ্ট দেওয়ার কারণে আজ আমার এই পরিণতি। ও আমাকে অনেক ভালোবাসতো, আর আল্লাহর ইশারা তো আছেই। রুহির মা মারা গেছে। ওর পাকাপোক্ত একটা মা দেওয়ার জন্যই হয়তো আল্লাহ আমাকে ওই পরিস্থিতির সম্মুখীন করেছে। মুরাদ, যাক, শুনে অনেক খুশি হলাম। তুমি ভালো আছো? হ্যাঁ, অনেক ভালো আছি, সুখে আছি। অনেক কিছু হারিয়েছি, তারপরও বলবো শান্তিতে আছি। কারণ দুনিয়াতেও অনেক প্রতারক বেঈমান যেমন আছে, তেমনি রায়হানদের মতো ভালো মানুষও পৃথিবীতে আছে।